সরকারি চাকরিতে কোটা বাতিল দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। রাজশাহীতে 4 ঘন্টা ধরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু। দুর্ঘটনা নাকি অন্য কিছু, এখনো ধোঁয়াশায় পুলিশ। বগুড়ায় রথে বিদ্যুৎ স্পর্শের ঘটনায় ইসকন কমিটিকে দুষছেন ভুক্তভোগীরা। নিহতের পরিবারকে 1 লাখ টাকা দেওয়ার ঘোষণা। সিলেট বোর্ডের পরীক্ষার্থীরা এইচএসসিতে বসছে কাল। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় কেন্দ্রে পৌঁছানোই বড় চ্যালেঞ্জ। স্বাগত সমগ্র বাংলাদেশে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে রেলপথ অবরোধ। সকাল 11টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে চারুকলা এলাকায় রেললাইন অবরোধ করেন বিক্ষোভ ধরে। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। একই দাবিতে ময়মনসিংহে 1.5 ঘন্টার জন্য রেলপথ অবরোধ করে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে বিকালে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে সকালে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকলের মেধা অনুযায়ী কাজ হোক, সকলের মেধা অনুযায়ী তাদের যোগ্যতায় পৌঁছাক, আমরা এটাই চাই, এটাই আমাদের দাবি। সংবিধান 29 নং অনুচ্ছেদে আছে যে সরকারি চাকরিতে সুযোগের সমতা, কিন্তু আমরা দেখতে পাই মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা, আঞ্চলিক কোটা। দিন রাত এক করে পড়াশোনা করতেছি, সেখানে সরকার কিভাবে পারে 44% কোটা সাধারণ মানুষের জন্য রাখতে। কোটা বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। বন্ধ রয়েছে যান চলাচল। আরও জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা অবরোধ করে রেখেছেন। এর আসলে কি ধরনের প্রভাব পড়েছে যান চলাচলে, এবং আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা পরে যখন অফিস ছুটি, সেই সময়টিতে তো আসলে আরও বাড়তি ধরনের চাপ তৈরি হবে। সবকিছু মিলিয়ে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেই আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আজকে বিকাল 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা এসে বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক রয়েছে ঢাকা আরিচা মহাসড়কে এসে কিন্তু তারা অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। এরপর থেকেই প্রায় এখন 1 ঘন্টারও বেশি সময় ধরে এই ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই রকম কর্মসূচি তারা প্রতিদিনই চালিয়ে যাবেন। আজকে কত সময় তারা এই সড়কটি অবরোধ করে রাখবেন সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন তারা আজকে যে 3টা থেকে যে সড়কটি অবরোধ করেছেন তারা বিরতিহীনভাবে সন্ধ্যা 7টা পর্যন্ত এই সড়ক অবরোধ করে রাখবেন এবং সন্ধ্যা 7টার পরে তারা স্বেচ্ছায় নিজ উদ্যোগে সড়ক অবরোধ তুলে নিয়ে আগামী দিনে তাদের যে কর্মসূচি রয়েছে সেটি তারা নির্ধারণ করবে। সেক্ষেত্রে বলা যায় যে 3টা থেকে এখন পর্যন্ত 1 ঘন্টা ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের ভাষ্যমতে সন্ধ্যা 7টা পর্যন্ত, অর্থাৎ 4টা, 5টা, 6টা, 7টা আরও কয়েক ঘন্টা এই সড়ক যারা ব্যবহার করছে তাদের কিন্তু ভোগান্তিতে পড়তে হবে। আমরা দেখতে পেয়েছি তীব্র গরমের মধ্যে গণপরিবহনের যে সকল যাত্রীরা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আপনি হয়তো বা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সড়কে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। অনেক যাত্রী কিন্তু দীর্ঘ সময় যানবাহনে আটকা থেকে তারা কিন্তু হেঁটেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এই ঢাকা আরিচা মহাসড়ক একটি ব্যস্ততম মহাসড়ক। এই শিক্ষার্থীদের আন্দোলনের ফলে আরিচাগামী যে লেনটি রয়েছে সেটি দিয়েও যেমন যান চলাচল
বন্ধ রয়েছে, ঠিক তেমনি কিন্তু ঢাকাগামী যে লেনটি রয়েছে সেই লেন দিয়েও কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। তো এই সড়ক ব্যবহারকারীরা প্রায় প্রতিদিনই এই ঢাকা-রিচা মহাসড়ক অবরোধের কারণে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। সড়ক ব্যবহারকারী যারা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে জানিয়েছেন, যেহেতু প্রতিদিনই কর্মসূচি চলছে, কোনো দিন সকালে হচ্ছে, কোনো দিন দুপুরে, কোনো দিন বিকালে, সেক্ষেত্রে তারা বলছেন যেহেতু সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি দিচ্ছেন বা তাদের দাবি আদায়ের চেষ্টা করছেন, যার কারণে তারা বলছেন প্রতিদিন যদি একটি নির্দিষ্ট সময়ে যদি তারা এই সড়কটি অবরোধ করে সেক্ষেত্রে কিন্তু অনেক যাত্রী বা সড়ক ব্যবহারকারী যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই সড়ক এড়িয়ে চলার সুযোগ পাবে। কিন্তু যখন সড়ক অবরোধ হয়, সড়কে যখন যানবাহনগুলো আটকা পড়ে, তখন কিন্তু এই যানবাহনগুলো ঘুরে যে বিকল্প পথে যাবে সেই সুযোগটিও থাকে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে থাকেন ততক্ষণ পর্যন্তই তারা কিন্তু এই সড়কে আটকা পড়ে থাকতে হয়, যার কারণে সড়ক ব্যবহারকারীরা বলছেন একটি নির্দিষ্ট সময়ে যদি এই সড়কটি অবরোধ করে যদি রাখা হয় সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য সুবিধা হয়। এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের ঢাকা-রিচা মহাসড়ক যে অবরোধের যে কর্মসূচি, তাদের যে সরকারি চাকরিতে কোটা বাতিলের যে দাবিটি রয়েছে তারা সেই দাবি এই আদায়ের লক্ষ্যে তারা রোজ এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন 2018 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সরকারি চাকরিতে কোটা বাতিল করে, তারা সেই পরিপত্রটি পুনর্বহালের দাবি জানিয়ে কিন্তু এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখানে যে শুধু ছেলে শিক্ষার্থীরা এই আন্দোলন করছে তা না। কোটা বাতিলের দাবিতে আন্দোলনের ঢাকা-রিচা মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি আমরা জানছিলাম সহকর্মী রুবেল আহমেদের কাছ থেকে। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে নবম দিনের মতো কর্মবিরতি পালন করছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়। দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় শিক্ষক কর্মকর্তারা অবস্থান করে সমাবেশ করেন। সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শ্রেণীকক্ষে পাঠদান, প্রশাসনিক কার্যক্রম, সেমিনার সহ সব কার্যক্রম বন্ধ থাকে। একই দাবিতে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়। আমরা যেন আমাদের প্রতিবেশী দেশগুলোর ডেটাগুলো অ্যানালাইসিস করি, দেখি যেন তারা আসলে তাদের সুযোগ সুবিধা কেমন, একদম প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চশিক্ষা লেভেলে প্রত্যেকটা শিক্ষক কী ধরনের সুযোগ সুবিধা পায়, সেই সুযোগ সুবিধাগুলো অ্যানালাইসিস করে তার প্রেক্ষিতে আমরা যেন একটা স্ক্রিন করি। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 5 জন নিহত হয়েছেন। তবে তারা ট্রেন থেকে পড়ে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছেন এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এখনো জানা যায়নি তাদের পরিচয়। রায়পুরার খাকচকে রেল লাইনের ওপর ছিন্ন ভিন্ন অবস্থায় পড়েছিল 5টি মরদেহ। সোমবার সকালে মরদেহগুলো দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ পৌঁছে ঘটনাস্থলে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসীর ধারণা তারা কেউ স্থানীয় নন, ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে তাদের। সিটাই মিলিতে বললে 5 জন লোক একসাথে পড়ছে বলে শূন্য পরে আইলাম, দেখলাম আসলে সত্য ঘটনা হয়। তো আমাদের এলাকার না এতটুকু জানা গেছে, হয়তো দূরের কেউ ট্রেনে চলাফেরা যাত্রী ছিল এরকম। পুলিশ বলছে ভোর 5:30 থেকে 6টার মধ্যে ঘটনা ঘটে থাকতে পারে। এ সময় চট্টগ্রাম মেল ও তুর্না নিশিথা এ পথে যাতায়াত করে। তবে তারা কিভাবে ট্রেনে কাটা পড়েছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সকল বিষয় মাথায় রেখে তদন্ত করতেছি। আমরা ধারণা করতেছি যে ট্রেনে কাটা পড়ে আসলে 5 জন লোক মারা গেছে এবং কিভাবে মারা গেছে, ট্রেনের ছাদে থেকে পড়ে মারা গেছে নাকি লাইনে দাঁড়িয়ে ছিল নাকি 2 বগির মাঝখানে ফাঁকা জায়গায় বসেছিল, এই সবগুলা বিষয়ে মাথায় রেখে আমরা তদন্ত করতেছি। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই ও সিআইডি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন তারা। এদিকে রায়পুরা শ্রীরামপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েছেন আরেক ব্যক্তি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কমছে নদ নদীর পানি, বাড়ছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। জামালপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জে এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। বন্ধ রয়েছে 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান। এদিকে লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি বাড়ায় প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিচু এলাকা। কুড়িগ্রামের নদ নদীর পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি এখনও বইছে বিপদসীমার উপরে। তলিয়ে গেছে 7,300 হেক্টর ফসলি জমি। 7 উপজেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। খাবার নাই ঘরে, গরু বাছুরের ঘাস খেয়ার অনাহারে মানুষ অনাহারে ভুগতেছে। 12 যন্ত্রণা করি খুব আনাজি পোয়ালকরে খোয়াই, পানি খোয়াই, গুড়িয়া খোয়াই, এই পর্যন্ত। আর বাড়ির তো খাওয়া পিয়ে খুবই কষ্ট। জামালপুরে যমুনার পানি কমায় লোকালয় থেকে নামছে পানি। এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো 5 উপজেলায় পানিবন্দী রয়েছে 2 লাখের বেশি মানুষ।
কেউ খোঁজ খবর নেয় না, তান কেউ আসেও না, আমাদের কেরা খোঁজ খবর নেই আইলেছেন পর্যন্ত কিচ্ছু পাইনি, কেউ আসেও নেই, কেউ তালিশও করে নেই, কেউ দেহও নেই। গাইবান্ধায় পানি কমতে শুরু করলেও কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ, দেখা দিয়েছে নদী ভাঙন। এরই মধ্যে অনেকের ভিটেমাটি চলে গেছে নদীগর্ভে। ১.৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। আমাদের মোট 148টি বিদ্যালয় বন্যায় প্লাবিত এবং এখানে পাঠদান বন্ধ আছে এবং আমরা কোনোভাবে এখানে পাঠদান চালু রাখতে সক্ষম হইনি। লালমনিরহাটের তিস্তা ও ধরলার পানি বেড়ে নিচু এলাকার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সিরাজগঞ্জে কমছে যমুনার পানি, বাড়ছে বন্যার্তদের দুর্ভোগ। বন্যা কবলিত এলাকায় বাড়ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। 15 দিন ধরে পানি উঠছে, বাইরে থাকা ভাবতাছি না, খাওয়া দাওয়া নাই, কিচ্ছুই নাই, বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। সিলেটে 13 উপজেলা থেকে ধীর গতিতে পানি নামায় বেড়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। নেত্রকোনায় উপথাখালী নদীর পানি কর্মাকান্দা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট বোর্ডের ৮৩,০০০ এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় বসছে কাল। বন্যার কারণে পরীক্ষা প্রায় 10 দিন পিছিয়ে দেওয়া হলেও এখনও ডুবে আছে অনেকের বাড়িঘরের আশপাশ। দুদফা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা। পানি ভেঙে কেন্দ্রে পৌঁছানোয় এখন পরীক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। সিলেটের ফেনসুগঞ্জের গয়াশী গ্রামের রোহিত বিশ্বাসের বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে কাছিমালি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র। চারদিকে বন্যার পানি, তাই কেন্দ্রে যেতে হবে নৌকায়। দুদফা বন্যায় ব্যাঘাত ঘটেছে লেখাপড়ায়ও। শুধু পানি আর পানি, এবং বন্যার কেন্দ্র পড়ছে ফেনসুগঞ্জ, বাক্কা দূর পরে আমরা গ্রাম থেকে, এখানে গিয়ে পরীক্ষা দেওয়া কি আমাদের কষ্টকর। সিলেট বিভাগের 4 জেলার প্রায় ৮৩,০০০ পরীক্ষার্থীর বেশিরভাগেরই অবস্থা এমন। এ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকেরাও। লেখাপড়া করতে পারেন না পানির কারণে, কি লাগে আপনার পরীক্ষা দিব, কিতা করব, আমরা তো চিন্তায়ও শেষ। ঠিক মতো লেখাপড়া করতে পারেন না, বাড়ি করে পানি, মন পরীক্ষাত কিতা করব জানি না। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা 9 জুলাই থেকে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে সব প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ। আশেপাশে পানি আছে, কিন্তু পরীক্ষার কেন্দ্রে কোনো পানি নেই। পরীক্ষা নেয়ার মতো পরিবেশ এখন আছে। বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। 9 তারিখ থেকে আমাদের পরীক্ষার কার্যক্রম পরীক্ষা শুরু করতে পারবো। সিলেট শিক্ষা বোর্ডের 4 জেলার 309টি প্রতিষ্ঠানের মোট ৮২,৭৯৫ জন শিক্ষার্থী এবার এইচএসসিতে অংশ নিচ্ছে। আর সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে পরীক্ষা কেন্দ্র 87টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়ায় রথে বিদ্যুতের স্পর্শের ঘটনায় ইসকন কমিটিকে দুষছেন ভুক্তভোগীরা। তাদের দাবি কারিগরি ত্রুটি নিয়েই রথ নামানো হয়েছিল রাস্তায়। এত লোকের সমাগমকে কেন্দ্র করে যথেষ্ট সমন্বয়ও ছিল না। রোববারের দুর্ঘটনায় 5 জন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের মধ্যে 28 জন বগুড়া ও 2 জন ঢাকায় চিকিৎসাধীন। এদিকে ইসকন কমিটির দাবি, ঘটনার ঠিক আগ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণে রথের ফোল্ডিংটি নামানো সম্ভব না হওয়ায় এই দুর্ঘটনা। ইসকনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 1 লাখ টাকা দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে জেলা প্রশাসনের গঠিত কমিটি ঘটনা তদন্তে কাজ শুরু করেছে। খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলা থেকে চীনে নারী পাচার বন্ধ ও পাচারকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, পাহাড়ি নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে চীনে পাচার করছে একটি চক্র। পরে তাদের উপরে চালানো হয় অমানসিক নির্যাতন। এ সময় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে পাচারকালে 5 কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এতে জড়িত থাকার অভিযোগে এক চীনা নাগরিক সহ 5 জনকে আটক করা হয়। উচ্চশিক্ষা, উন্নত জীবনযাপন, চাকরির প্রলোভন, টাকার প্রলোভন, দারিদ্রতার সুযোগ নিয়ে বিশেষ করে গরিব ঘরের মেয়েদের টার্গেট করা হয়। যারা পাচার হয়েছে অধিকাংশ অল্প বয়স, অশিক্ষিত। যাদের 18 বছর হয়নি তাদেরকে ভোটার আইডি কার্ড বানিয়ে দিয়ে 18 বছর প্লাস করা হচ্ছে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, শাহবাগ আজকেও অবরুদ্ধ যতটুকু আমরা জানতে পারছি, কি অবস্থা সেখানকার এলাকার, এবং তাদের আজকে কয়টা পর্যন্ত আসলে কার্যক্রম চলবে বলে জানতে পেরেছেন?
কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা জমায়েত হয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে রয়েছে একটি অংশ, বিশাল মিছিল। আমি যদি মিছিলের চিত্র দেখাই, এই মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এখন শাহবাগ অবরুদ্ধ করতে যাচ্ছে। আমরা এখন চারুকলার সামনে রয়েছি, মিছিলটি যাচ্ছে, মিছিলের চিত্র একটু দেখাচ্ছি। শিক্ষার্থীরা যেটি বলছে, যতক্ষণ পর্যন্ত কোটার সংস্কার করা না হবে, সেই সঙ্গে 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা বাতিল করে সরকার যে পরিপত্র দিয়েছে সেটি আবার বহাল করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। আমরা দেখছি গত 5 দিন ধরে শাহবাগ এই শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখছে 4 থেকে 5 ঘন্টা করে। এতে করে মানুষের ব্যাপক ভোগান্তি হচ্ছে। তারপরেও শিক্ষার্থীরা বলছেন যে এই কোটার ফলে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক ভোগান্তিতে পড়ছে, কারণ এখন 56 ভাগ কোটা রয়েছে, সব মিলিয়ে মুক্তিযোদ্ধা কোটা 30 ভাগ এবং অন্যান্য কোটা মিলিয়ে 56 ভাগ কোটা রয়েছে। এই কোটা ফলে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন এবং এই কোটা ব্যবস্থা মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেটির সাথে সাংঘর্ষিক। মুক্তিযুদ্ধের চেতনা একটি শ্রেণী বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, আর এই কোটা সেই বৈষম্য আবার ফিরিয়ে আনছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করছেন। আমরা জানি যে গত 5 জুন হাইকোর্ট থেকে এই সরকারের যে 2018 সালে পরিপত্র ছিল কোটা বাতিলের, সেটি বাতিল করে দেওয়া হয়। তারপর থেকেই শিক্ষার্থীরা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এরপর থেকে শিক্ষার্থীরা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে টানা। আর গত 5 দিন ধরে তারা এই কঠোর কর্মসূচিতে আছে। আজকে শুধুমাত্র এই শাহবাগই নয়, আমরা যতটুকু জানি চাংখারপুল মোড়, এই পাশে সায়েন্স ল্যাব এবং মৎস্য ভবনের সামনেও শিক্ষার্থীরা অবরুদ্ধ করবে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। আর সেই সঙ্গে একটু জানিয়ে রাখে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শাহবাগে অবস্থান করছেন, কিন্তু গত 5 দিন ধরে আমরা দেখছি যে শিক্ষার্থীদেরকে কোনো আন্দোলনে কোনো প্রকার বাধা সৃষ্টির কোনো অভিযোগ এখন। জি নূরে আলম, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম। মুন্সিগঞ্জে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। এদিকে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আলহাজ ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে সুমন হাওলাদারের জানাজা সম্পন্ন হয়েছে। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। রোববার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান সুমন হাওলাদার। পরে অভিযান চালিয়ে 3 জনকে আটক করে পুলিশ। খুলনা শরফপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলামের স্ত্রী বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় শরফপুর ইউনিয়নে ভুলবাড়িয়া এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শনিবার রাত 11টার দিকে গুরুতর আহত অবস্থায় শেখ রবিউল ইসলামকে আনা হয় খুলনা মেডিকেলে। প্রথমে সড়ক দুর্ঘটনা ভাবা হলেও পরে জানা যায় গুলি করে হত্যা করা হয়েছে তাকে। স্বজনদের অভিযোগ, তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে এই ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ। এদিকে অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। বাঙালিরা যেমন স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছে, ঠিক সেভাবেই নির্যাতিত ফিলিস্তিনিরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বহু বছর ধরে সংগ্রাম করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। রোববার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ব্যাচেলর প্রোগ্রাম অটাম 2024 সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত আরও বলেন, ফিলিস্তিনের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ ও মানবিক। আগামীতে যাতে ফিলিস্তিনের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে সে বিষয়ে আলাপ আলোচনা চলছে বলেও জানান তিনি। আইআইইউসির ব্যাচেলর প্রোগ্রাম অটাম 2024 সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে 1950 জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। দুবাইতে সড়ক দুর্ঘটনায় নিহত নবাবগঞ্জের 4 ও দোহারের 1 পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে শোকে স্তব্ধ পুরো এলাকা। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। রোববার দুবাইয়ের আজমান প্রদেশে সড়ক দুর্ঘটনায় মারা যান তারা।
দোহারের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালিঙ্গা এলাকার তৌহিদুল ইসলাম রানা 7 বছর আগে সংসারের সচ্ছলতা ফেরাতে যান সৌদি আরব। আজমান প্রদেশে করতেন ঠিকাদারির কাজ। 2 মাস পর দেশে ফিরে বিয়ের কথা ছিল রানার, এর মধ্যে এমন দুর্ঘটনা। আমার ভাই বাড়িতে আসবো, বিল্ডিং দিব, বাড়িতে আসবো, বিয়ে করবো, বউ আনবো। কত আনন্দ রে আমার ভাই, আমার ভাই কত আনন্দ রে। সৌদি আরবে রোববারের দুর্ঘটনায় আরও প্রাণ হারান নবাবগঞ্জের মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ রাজু, ইবাদুল ইসলাম ও দোহারের হীরা মিয়া। রোববার রাতে এ দুর্ঘটনার খবর জানার পর কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। সরকারের কাছে আবেদন, আমার ভাই ইবাদুল জানি আমার কাছে ফিরাইয়া দেয়। আমার সংসার চালাইছে, রাশেদের উপর নির্ভর, রাশেদ ছাড়া আমার কেউ নাই। সান্ত্বনা দেবার ভাষা নেই আত্মীয় স্বজন প্রতিবেশীদেরও। নিহতের পরিবারের পাশে থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। আতঙ্ক লাগিয়ে গেছে সবারই, এইরকম মৃত্যুরা কেউ সহ্য করতে পারে না। রোববার বাংলাদেশ সময় 10:30টার দিকে প্রাইভেট গাড়িতে চড়ে কাজে যাচ্ছিলেন 5 জন। পথে ডিজেল বহনকারী ট্যাঙ্কারের সাথে ধাক্কা লেগে আগুন ধরে গেলে নিহত হন সবাই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোরে ভৈরব খননের মেগা প্রকল্পের 3 বছরের মাথায় আবারও মরাখালে রূপ নিয়েছে নদ। এরই মধ্যে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। 51টি সেতু অপসারণ না করায় নদের বেশিরভাগ অংশই পলি জমে ভরাট হয়ে গেছে। সঠিক পরিকল্পনার অভাব আর দীর্ঘসূত্রতাকে দায়ী করছেন স্থানীয়রা। 2017 সালে শুরু হয় ভৈরব নদ খননের কাজ। যশোরের চৌগাছার তাহিরপুর থেকে নওয়াপাড়ার অফরাঘাট পর্যন্ত মোট 96 কিলোমিটার খননে খরচ হয় প্রায় 300 কোটি টাকা। এই কাজের সময় ভৈরবের অর্ধশত সেতু অপসারণের দাবি ছিল এলাকার লোকজনের। কোনো কোনো জায়গায় 150 থেকে 300 মিটার চওড়া নদীর উপর ব্রিজ কালভার্টের দৈর্ঘ্য মাত্র 20 থেকে 30 মিটার। এগুলো সরিয়ে খনন কাজ না করায় 3 বছরের মধ্যে পুনরায় মরাখালে পরিণত ভৈরব। নদীর খননের কাটার কথা 10 ফুট, কাইতেছে 5 ফুট। কাইতে কান্দা বান্ধাই আর ব্রিজটা করতেছে 3 বছর ধরে। এখন কিভাবে তারা করতেছে এটা তো আর আমরা জানছি না। ব্রিজ যেগুলো হয়েছে, যতটুকু জোয়ার ভাটা আসার কথা সেগুলো পলি পড়ে আরও বুঝে যাচ্ছে। এ বিষয়ে বেশ কয়েকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যেহেতু ব্রিজ কালভার্ট অনেকগুলাই বিদ্যমান আছে, সেক্ষেত্রে একটু হয়তো সময় লাগতে পারে, কিন্তু তারা পজিটিভলি যেটা আমাকে জানিয়েছে পর্যায়ক্রমে সবগুলাই তারা অপসারণ করে দিবে। সঠিক পরিকল্পনা না থাকায় বিপুল টাকা খরচ করেও মেলেনি কাঙ্ক্ষিত সুফল। নদী খাতটাকে পুরোপুরি খাত হিসেবে অবমুক্ত করা হয় এবং এর গভীরতা নিশ্চিত করা হয়। তারপর দুই পাশের অববাহিকা এবং নিম্নভূমিসমূহের পানি অপসারণের সাথে সংযোগ দেওয়া হয়, তাহলে এই নদী খননের যে উদ্দেশ্য ছিল সেটি সফল হবে। ভৈরব নদে এলজিইডির 23টি, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের 19টি সেতু কালভার্ট রয়েছে। এছাড়া সড়ক ও জনপথের 4টি, বিএডিসির 3টি এবং রেল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট 1টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয়পুরহাট পাঁচবিবি উপজেলার রামতনু গ্রামে সৃষ্ট কৃত্রিম জলাবদ্ধতা প্রশাসনের হস্তক্ষেপে নিরসন হয়েছে। রোববার পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমানের উপস্থিতিতে একটি জমির ভরাট করা মাটি সরিয়ে দিলে স্বস্তি ফিরে আসে এলাকায়। এলাকাবাসী জানান, বালিঘাটা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি মুসলেমা বেগম 3 বছর আগে একটি কাঁচা ড্রেনের কোল ঘেঁষে 4 শতক জমি কেনেন। পরে কাঁচা ড্রেন সহ তার জমি মাটি দিয়ে ভরাট করেন। এতে 2 বছর ধরে বর্ষা মৌসুমে পানির স্রোত বন্ধ হয়ে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে অবশেষে পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। গায়ের জোরে এটা মাটি ফেলাইছে। আমরা পৌরসভাতে অভিযোগ করছি, পৌরসভা থেকে গাড়ি আসছে, কাউন্সিলর সব আসছে, আসার পর এখানে ভিকু দিয়ে খোঁড়া হচ্ছে। এইখানটায় যেটা আমাদের যে আবাদ ক্ষতি নষ্ট হয়েছে, আমরা লোকালি ইউনো মহোদয়কে আজকে দরখাস্ত করব এবং এটা তার ক্ষতিপূরণের জন্য আমরা প্রতিকার চাবো। যদি না হয় আমরা পরবর্তী সময়ে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব। উদ্বোধনের 7 মাস পরও চালু করা যায়নি পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের ঢাকা মাওয়া অংশের 3টি রেল স্টেশন। সংশ্লিষ্টদের দাবি, জনবল সংকটের কারণে চালু করা যাচ্ছে না। চালু থাকা স্টেশনগুলোও চলছে সীমিত পরিসরে। ফলে রেলওয়ের আওতায় এসেও ট্রেনে ভ্রমণ থেকে বঞ্চিত মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের অনেক যাত্রী। 2023 সালের 10 অক্টোবর পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে বছর 1 নভেম্বর ঢাকা খুলনা রুটে শুরু হয় বাণিজ্যিক ট্রেন চলাচল।
এরপর ঢাকা ভাঙা রুটের 10টি স্টেশনের মধ্যে সীমিত পরিসরে কম জনবল দিয়ে চালু হয় মাওয়া, পদ্মা, শিবচর সহ 6টি। এখনও চালু করা যায়নি কেরানীগঞ্জ, নিমতলা ও শ্রীনগর স্টেশন। কিন্তু ট্রেনের কারণে অনেক যাত্রীর অসুবিধা হয়, যাতায়াত ঠিক মতন করতে পারে না। আইসা জায়গা স্টেশনও হয়েছে ঠিকই, কিন্তু আমরা এখনো ট্রেনে যাতায়াত করতে পারি না, কারণ এখানে ট্রেন থামেই না ঠিক মতো। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন স্টেশন চালু না হয় এই রেল রুটের পুরোপুরি সুফল মিলছে না। এই যে আমার 82 কিলোমিটার সেকশন আছে, এখানে যারা আসলে স্টেশনের পাশে থাকেন তারা প্রতিদিন কমিট করে যে সুবিধা পাওয়ার কথা ছিল সেই সুবিধার থেকে তারা বঞ্চিত হচ্ছে, এবং এই যে নতুন রেলপথ এটার যে আর্থিক এবং বাণিজ্যিক রিটার্ন পাওয়ার কথা ছিল সেটাও কিন্তু ব্যাহত হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি জনবল সংকটের কারণে চালু করা যাচ্ছে না স্টেশনগুলো। জনপ্রশাসন মন্ত্রণালয় বারবার যোগাযোগ করেও মিলছে না সাড়া। লোকবল আসলে শুধুমাত্র স্টেশনে আমাদের স্টেশন মাস্টার থাকে কমপক্ষে 3 জন, পয়েন্টসম্যান থাকে 3 শিফটে 3 জন, বুকিং ক্লার্ক দরকার, এরপরে স্টেশনের সিকিউরিটির কিছু লোক দরকার। তো একটা স্টেশন পরিচালনার জন্য কমপক্ষে আমাকে 20 থেকে 25 জন লোক দরকার হয়। পদ্মা সেতু দিয়ে বর্তমানে চলাচল করে 5 জোড়া ট্রেন। ঢাকা থেকে ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত 169 কিলোমিটার রেলপথের 92% কাজ শেষ হয়েছে। রেলওয়ে জানিয়েছে এ রুটে ট্রেন চলতে পারে জুলাইয়ের শেষে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মরুভূমির ফল সাম্মাম এখন চাষ হচ্ছে শেরপুর গারো পাহাড়ে। মিষ্টি, রসালো, উচ্চ ফলনশীল ও সুস্বাদু হওয়ায় অনেকে আগ্রহী হচ্ছেন। চারা রোপণের মাত্র 2 থেকে 2.5 মাসের মধ্যেই সাম্মাম ফল কাটা যায়। নতুন এই ফলটি ঢাকার বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা। শেরপুরের গারো পাহাড়ের গোমরা গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা আনোয়ার হোসেন প্রথমবারের মতো পরীক্ষামূলক চাষ শুরু করেছেন সুস্বাদু ফল সাম্মাম। ইউটিউব দেখে নিজের 10% জমিতে চাষ করেছিলেন। বীজ সহ সব মিলিয়ে খরচ হয়েছিল 25,000 টাকা, আর ফল বিক্রি করে লাভ করেন দ্বিগুণেরও বেশি। এবছর 33% জমিতে সাম্মাম চাষ করেছেন আনোয়ার হোসেন। এবার লাখ টাকার বেশি লাভের আশা করছেন তিনি। মালচিং এবং ফেরোমন ফাঁদ সব মিলে জৈব উপায়ে যে চাষাবাদ এটা সম্পন্ন হয়েছে উপজেলা কৃষি অফিসারের তত্ত্বাবধানে। অধিক লাভবান এবং এটার চাহিদা আছে, ঢাকা শহর এবং স্থানীয় বাজারে বেশ চাহিদা আছে। আনোয়ারের ফল চাষ দেখে আশপাশের অনেকেই সাম্মাম চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষি অফিসার যদি আমরা সহযোগিতা করে তাহলে আমিও লাগামো, আমারও জমিন আছে একটু। আমরাও আবাদ করতাম, আবাদ করে দেখতাম কতটুকু লাভজনক এটা করা যায়। সাম্মাম চাষে কেউ আগ্রহী হলে সার্বিক সহযোগিতা করবে বলে জানায় কৃষি বিভাগ। আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আমরা একটি প্রদর্শনী দিয়েছিলাম। গত বছর এই একই কৃষক এই ফসলটি চাষ করেছিলেন। অন্যান্য যদি কোনো কৃষি উদ্যোক্তা রকমেলন চাষে আগ্রহী হয় তাহলে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হবে। ফলটির বাইরের অংশ সবুজ আর ভেতরের অংশ হলুদ। খেতে মিষ্টি ও রসালো হওয়ায় ফলটির চাহিদা দিন দিন বাড়ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।